আপনার কি কিচ্ছু ভালো লাগছে না? না মানে গল্প শুনতে বসে ওই ভৌতিক পরিবেশে আর ঘুরতে ইচ্ছে করছে না? তান্ত্রিকের অত্যাচারে আপনি কি অতিষ্ঠ হয়ে উঠেছেন? তাহলে একদম দুশ্চিন্তা করবেন না। ইংল্যান্ডের বিখ্যাত এক লোক কাহিনী আজ আপনাদের শোনাব। গেস করতে পারছেন? আচ্ছা আচ্ছা, আরও একটা ক্লু দিই। যে চরিত্রটিকে নিয়ে এই লোকগাথা, সে একজন ডাকাত, একজন টকবগে যুবক। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আড্ডাবাজে আপনি কি শুনবেন। হ্যাঁ হ্যাঁ, সকলের প্রিয় সেই বিখ্যাত চরিত্রকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি, এক এবং অদ্বিতীয় রবিনহুড। বাংলা মিডিয়ামে রচনা করেছেন নার্গিস লায়লা। জন্ম 1995-এর 6 মার্চ। বর্তমান নিবাস মুর্শিদাবাদ। সংস্কৃত বিষয় নিয়ে স্নাতকোত্তর পাঠ সদ্য শেষ হলো। পড়াশোনার পাশাপাশি অনুবাদ, শ্রুতি গল্পের পাণ্ডুলিপি তৈরি এবং অন্যান্য লেখালেখির কাজ করেন। গল্প পাঠে প্রদীপ্ত। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন সৌমেন, মলয়, অনিরুদ্ধ, আর্য, সৃজন, আস্তিক, ইভান এবং দীপ। ঝকঝকে প্রচ্ছদটি তৈরি করেছেন শেখ দিলার এবং রৌমজিৎ। নেপথ্য সঙ্গীত সৌমেন। সামগ্রিক ভাবনায় টিম আড্ডাবাজ। তবে গল্প শুরুর আগে আরেকটা কথা, নতুন কিছু শোনানোর জন্য যে সাহসটা প্রয়োজন সেটা আমরা আপনাদের কাছ থেকেই পাই। আপনারা যখন নিরুৎসাহিত করেন তখন থমকে যেতে বাধ্য হই। তাই সবার কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে এবং গল্পটিকে বেশি করে শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আর কথা বাড়াবো না, জানি এইটুকু অনুরোধেই আপনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। চলুন শুনে নেওয়া যাক রবিনহুড। সময়টা ওই 1170 সাল। ইংল্যান্ডের সিংহাসনে সবেমাত্র রাজা হয়ে বসেছেন দ্বিতীয় হেনরি, ওরফে হেনরি কাটম্যান্টেল। যদিও তার বহু আগে থেকেই দেশ জুড়ে চলছে অরাজকতা। হেনরির বহু আগে উইলিয়াম দ্য কনকারার যখন রাজগদিতে বসেন, তিনি স্যাক্সন রাজার অধীনে থাকা কর্মচারী অমাত্যদের বাদে বাকি প্রায় দেশের সকল লোকেরই যাবতীয় স্থাবর অস্থাবর জমি জায়গা নিজেদের লোকেদের মাঝে একরকম লুটে পুটে নিয়েই ভাগাভাগি করে দেন। রাজবংশের লোকেরা স্যাক্সনদের রীতি মতন ব্যবহার করত কৃষিকাজের পশু হিসেবে। অকথ্য অত্যাচার চালিয়ে হাসিল করে নিত সব কাজ। তারপর শতাব্দী পেরিয়ে গেলেও স্যাক্সনরা মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি। আইনগত হকই হোক বা ন্যায়সঙ্গত বিচার চাওয়ার অধিকার, সব থেকেই তারা ছিল বঞ্চিত। এই রাজা দ্বিতীয় হেনরির আমলে ইংল্যান্ডের উত্তর পূর্ব সীমান্তে কেবল রাজা ও রাজবংশের লোকেদের শিকারের জন্যই কতগুলো বন জঙ্গল ছিল। তারা ভিন্ন অপর কেউ শিকার করলে প্রাণদণ্ডের চেয়ে ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ ছিল। নটিংহাম শহরের কাছে শেরউড ফরেস্ট আর বার্নসডেল শহরের কাছে বার্নসডেল ফরেস্ট ছিল সবচেয়ে বড় দুটো বন। আমাদের এই গল্পের শুরু নটিংহাম শহরের সেই বিরাট বন শেরউড ফরেস্টকে নিয়ে। শেরউড ফরেস্ট বিশাল গহীন এক জঙ্গল। দিনের সূর্যালোকেও যে বনের গাছগাছালির পাতার মধ্যে দিয়ে আলো চলাচল করা বেশ কঠিন। এই বনের পরিচিতি ছিল তার ভরা প্রাচুর্য। একদিকে যেমন জঙ্গলি প্যাঁচা, কাঠঠোকরা, সুরেলা রেড স্টার্স, খুদে নাট হ্যাচেস, ডাহুক, নীল সুমচা পাখির মেলা, অন্যদিকে তেমনি সুবিশাল ওক, বার্চ, চেস্টনাট, বড় বড় বীজ গাছের সারি। ইতিউতি ভাইন্স, মসেস, ফান্ডসে ঢাকা ঝোপঝাড়ের রাস্তা চোখে পড়ছে। ওই দূরে কয়েকটা মানচ্যাক হরিণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কচি ঘাস পাতাগুলো এক মনে চিবোচ্ছে। এছাড়াও মাঝে মাঝে চোখে পড়ছে কিছু ছাই রঙা খরগোশ, শেয়াল, কিছু শ্রিউ আর হেজহগের দল। এই জঙ্গলের ভেতর দিয়েই একটা সংকীর্ণ বাঁকা পথ ধরে দ্রুত পায়ে এগিয়ে চলেছে একজন। পরনে তার সবুজ রঙা পোশাক, মাথায় নীল হুড, ডান কাঁধে প্রকাণ্ড এক ধনুক, পিঠের উপর 25-30টা তীর বোঝাই তুন। আপন খেয়ালে দুলকি চালে হাঁটতে থাকা তাগড়াই ও বলিষ্ঠ চেহারাটি এক যুবকের। তার বয়স আর কতই বা হবে, খুব বেশি হলে 19।
একে বেঁকে চলার দরুন তার কোমরে ঝুলিয়ে রাখা খাপে মোড়া ছোট্ট ছোড়াটাও দুলছে তার সাথে তাল মিলিয়ে। পথের দুপাশে সারি সারি লম্বা ওক গাছের ফাঁক দিয়ে সামনের দিকের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। কি মনে করে যেন হঠাৎ থমকে দাঁড়ালো ছেলেটা। দ্রুত পায়ে একদল হরিণ ছুটে চলে গেল ওর চোখের সামনে দিয়ে। আস্তে আস্তে ছেলেটা ওর কাঁধের ধনুকটা শক্ত করে চেপে ধরল। আরেক হাত দিয়ে নিঃশব্দে তুন থেকে তুলে নিল একটা তীর। কিন্তু পর মুহূর্তেই ওর মনে হলো এটা তো রাজার জঙ্গল, সুতরাং ওগুলো রাজার হরিণ। ওগুলোর একটাকেও যদি সে মারে তাহলে আর রক্ষে নেই। রাজার কানে গেলে ওকে যে কি কি ধরনের ভয়ানক শাস্তি দেওয়া হবে তা ভাবতেও চায় না ও। এই ভেবে তীরখানা আবার পুরে রেখে দিল সে। ফের হাঁটতে শুরু করলো ছেলেটা। কিছুটা গিয়ে পায়ে হাঁটা পথ ছেড়ে ঢুকে পড়ল জঙ্গলের ভিতরে। এভাবে শর্টকাটে গেলে অনেক সহজ হবে। তাছাড়া জঙ্গল ওর ভীষণ ভালো লাগে। কি নেই এই জঙ্গলি দুনিয়ায়! নানা রকম নাম না জানা পাখির ডাক, এদিকে সেদিকে ছড়িয়ে থাকা হলিয়ার হাইড্রেনসিয়ার ঝোপঝাড়, ছোটখাটো জঙ্গলি সাদা বেগুনি হলুদ রঙা ফুলগুলো রীতিমতন মুগ্ধ করছে তাকে। সেগুলো দেখতে দেখতেই এগোচ্ছিল। আর ঠিক তখনই কে যেন বাজখাই স্বরে প্রশ্ন করে উঠল, এই যে ছোকরা, দাঁড়াও। কে তুমি? আগে তো কখনো দেখিনি এখানে। এইভাবে যে ঘুরে বেড়াচ্ছ, জানো তো এটা রাজার জঙ্গল। তা কোথায় যাচ্ছ শুনি? ছেলেটা দেখলো একটা বড় গাছের নিচে ৫-৬ জন লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সামনে প্রচুর খাবার দাবার রাখা। ওদের মধ্যে থেকেই একটা লোক প্রশ্নগুলো করলো ওকে। লোকগুলোর পোশাক আর পাশে রাখা বিশালাকার বল্লমগুলো দেখে বুঝতে অসুবিধা হয় না ওরা সকলে এই জঙ্গলের রক্ষী। একটা স্মিত হাসি হেসে সামনের দিকে হাত ফেলে মাথা ঝুঁকিয়ে ওদের অভিবাদন জানালো ছেলেটা। তারপর বলল, আগে আমার নাম রবিন ফিটজোত, যদিও সকলে আমাকে রবিনহুড বলেই ডাকে। যাচ্ছি ওই নটিংহ্যাম শহরের দিকে। কেন, কি দরকারে যাচ্ছ ওই শহরে? ওখানকার শেরিফ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন, শুটিং প্রতিযোগিতা। পৃথিবীর সব দেশ থেকে বড় বড় মানুষ আসছে ওখানে অংশগ্রহণ করার জন্য। তাই আমিও যাচ্ছি। এই দেখুন আমার তীর ধনুক। এই তোরা শুনলে? এই পুচকে ছোকরা বলে কি, কাঁধে করে তীর ধনুক নিয়ে বেড়ালেই কি আর তীরন্দাজ হওয়া যায়? হে, লক্ষ্য ত্যাগ করার কথা না হয় ছেড়েই দিলাম, ধনুকে ছিলা পড়বার মতন ক্ষমতাও কি আছে তোমার? আরে ছাড়ো তো ওস্তাদ, কার সঙ্গে কথা বলছো? এখনো নাক টিপলে দুধ বেরোবে এই সোনার, আবার বলে কিনা প্রতিযোগিতায় অংশ নেবে। ধনুকখানা ঠিক করে ধরতে অবধি পারবে কিনা তার সন্দেহ আছে। বসে থাকা রক্ষীদের মধ্যে আরও একজন কথাগুলো বলে অসভ্যের মতন দাঁত বের করে অট্টহাস্য করে উঠল। রাগে দুঃখে মাথাটা গরম হয়ে গেল রবিনের। চোখ দুটো যেন আগুনের ভাটার মতন জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, বেশ তো, পরীক্ষা হয়েই যাক। তবে আপনাদের মধ্যে সবচেয়ে ভালো তীরন্দাজি কে করতে পারেন? যিনি পারেন তিনি এগিয়ে আসুন। বাজি ধরছি আমি, ১৫০ গজের মধ্যে যে কোনো লক্ষ্য আমি ভেদ করে দেখাবো। ও তাই নাকি? তা কি বাজি ধরবে শুনি? হ্যাঁ, কত আছে হে ছোকরা তোমার কাছে? বুক চিতিয়ে যে বড় বাজি ধরার কথা বলছো, তা কত দিতে পারবে শুনি? রবিন এতক্ষণে বুঝে গিয়েছে এই লোকটা রক্ষীদের দলপতি। কিন্তু তার কথায় কোনো রকমভাবে ভরকে না গিয়ে বেশ দৃঢ় গলায় সে বলল, বেশমার্ক। বেশ, তবে তাই হোক। ওই যে দেখছো ওই দূরের ঝোপটা, ওটাই তোমার টার্গেট। ছোড়ো দেখি এবার তীর। অল্প বয়সী ছেলেটার কথাবার্তায় দলপতি যে বেশ ক্ষুণ্ণই হয়েছে তা বোঝা গেল। তার কথা অনুযায়ী সেদিকে তাকালো রবিন। আরে এ কি, সেই হরিণের দলগুলো আবার কোথা থেকে দৌড়ে এসে ওই ঝোপটার সামনে দাঁড়িয়েছে। ওদের কানগুলো একদম খাড়া, নির্ঘাত মানুষের উপস্থিতি টের পেয়েছে ওরা। সব থেকে আগে চোখে পড়ল বিশালাকার শিঙের এক পুরুষ হরিণকে। প্রাণীটা চঞ্চল গ্রীবা বারবার ইতি উতি ঘুরে যাচ্ছে। গা ঝাড়া দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে। নাকটাকে উঁচু করে বাতাসে ঘ্রাণ নেবার চেষ্টা করছে। রবিন ধীরে ধীরে ধনুকটা নামালো নিজের কাঁধ থেকে। তারপর সেটাকে বেঁকিয়ে ছিলা পড়ালো। তারপর তুন থেকে বেছে বেছে বের করে নিল একটা তীর। এদিকে ওর এই কর্মকাণ্ড হাঁ করে তাকিয়ে দেখছে রক্ষীরা।
এতক্ষণে ওরা বুঝে গিয়েছে এ ছেলে যে সে ছেলে নয়। বয়স অল্প হলে কি হবে, দেহের ঋজু ভঙ্গি, শক্ত চোয়াল, পেশিবহুল পাকানো হাতে তীরধনুক তুলে নেবার ধরন সব কিছুই ওর অসাধারণত্ব প্রকাশ করছে। অবলীলায় ধনুক বাঁকিয়ে তীর টেনে ধরল সে। ডান হাতটা এখন ওর কানের ঠিক পাশে, চকচকে ধারালো চোখ জোড়া সামনের দিকে। আর তারপরই সাঁই করে শব্দ তুলে বাতাস কেটে বেরিয়ে গেল তীরটা। সবাই এক লহমায় ঘাড় ঘোরালো সামনের দিকে। দেখল সেই বিশাল বড় সিংহলা পুরুষ হরিণটা একবার লাফিয়ে উঠে পর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে গেল। আর ঠিক তার বুক বরাবর গেঁথে রয়েছে রবিনের ছোড়া তীরটা। সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। পরক্ষণে চটকা ভাঙতেই সকলে সোল্লাসে হাততালি দিয়ে উঠল। সবার চোখে মুখে রবিনের জন্য প্রশংসার ঝিলিক ঠিকরে বেরোচ্ছে। এবারে রবিন ফিরে তাকালো দলপতির দিকে, হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ঠিক পারলাম তো। কয়দিন দিন আমার বাজিতে জেতা 20 মার্ক। দেব তো, নিশ্চয়ই দেব, তবে 20 মার্ক নয়, তোমার পাওনা আরো অনেক কিছু। কি জানো? হ্যাঁ, তোমার পাওনা ভয়ঙ্কর এক শাস্তি। আইন ভেঙেছ তুমি, রাজার জঙ্গলের হরিণ মেরেছ। নিশ্চয়ই জানো এর সাজা কতটা ভয়ানক হতে পারে। এই তোমরা ধরো একে, এক্ষুনি বন্দি করে ফেলো এই ছোকরাকে, তাড়াতাড়ি। ভুল ভুল রাগের মাথায় বাহাদুরি দেখাতে গিয়ে রবিন যে মারাত্মক ভুল করে ফেলল তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ওর গলাটা শুকিয়ে এলো। আসন্ন ভয়াবহ দিনের কথা ভেবে ওর হৃৎপিণ্ডখানা যেন দেহ থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। মুহূর্তে ভাবল ছুটে পালাবে, কিন্তু না, তার আগেই জনা তিনেক জঙ্গল রক্ষী ওর উপর ঝাঁপিয়ে পড়ল। মুখ থুবড়ে মাটিতে পড়ল বেচারা রবিন। পিছ মোড়া করে ওর হাতখানা শক্ত করে বেঁধে দিল ওরা। যাক, এতদিন পর তাহলে একখানা হারামজাদাকে বাগে পাওয়া গেল। হরিণ চুরি যাচ্ছে, অথচ বারবার রাজার তাগাদা দেওয়া সত্ত্বেও চোর ধরতে পারছিলাম না। এজন্য যা খেপে উঠেছিল শরীফ, শেষমেশ আজ তাকে শান্ত করা যাবে। চলো চলো, নিয়ে চলো বেটাকে। বরাত ভালো থাকলে মোটা সোটা পুরস্কারও পেয়ে যেতে পারি। চলো। দলপতির কথাগুলো শুনে হাত পা ঠান্ডা হয়ে এলো রবিনের। মাটিতে লুটিয়ে পড়ে রীতিমতন খাবি খাচ্ছে সে। একজন রক্ষী তার এক হাঁটু রবিনের পিঠে মুড়ে রেখেছে। বুকে অসহ্য চাপ লাগছে ওর। ইয়ার এমন কি যন্ত্রণার এই তো শুরু। নিজের আধিপত্যের প্রমাণ দেখাবার জন্যই ওকে দিয়ে হরিণখানা মারিয়ে ফাঁদে ফেলেছে লোকটা। এখন ওকে নটিংহাম নিয়ে গিয়ে হরিণ চোর বলে চালান দিয়ে দেবে। নরমান শেরিফের কাছে কাকুতি মিনতি করেও কোনো লাভ হবে না। রবিন খুব ভালো করেই জানে যে ওর কথা কানেই তুলবে না সে। ও আদতেই চোর হোক বা না হোক তাতে কিচ্ছু এসে যায় না অত্যাচারী ওই নিষ্ঠুর শেরিফের। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুযোগ সে কোনো মতেই হাতছাড়া করবে না, যাতে এই ভয়াবহ পরিণাম দেখে সাবধান হয়ে যায় অন্য সব স্যাক্সন প্রজারা, আর তাকে সব সময় এভাবে বাঘের মতন ভয় করে চলে। ওস্তাদ, বলি কি, এই হরিণের চামড়াটা ছাড়িয়ে ওতে মুড়িয়ে যদি ওই ছোকরা ওই চোরটাকে নিয়ে গিয়ে আমরা শরীফের সামনে পেশ করি, তাহলে বোধহয় উনি আপনার উপর বেশি সন্তুষ্ট হবেন। কি বলেন আপনি? কথাটা মন্দ বলনি, হ্যাঁ? এজন্যই তো তোমাকে সব থেকে বুদ্ধিমান বলি। বেশ, তবে তাই হোক, হরিণের চামড়া গুটে আনো শিগগির, আর দেরি করা চলবে না। অনুমতি পাওয়া মাত্রই ওদের উৎসাহ আর দেখে কে। সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল ওরা। কিছুক্ষণের মধ্যেই রবিনকে হরিণের গরম তলতলে পিচ্ছিল চামড়ার খোলসের মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলল বাইরে থেকে। সামনে শুধু ওর মাথাটা বেরিয়ে থাকল, ঠিক যেখানে হরিণের মাথাটা ছিল। কষ্ট হচ্ছে রবিনের, ভীষণ কষ্ট। তবু কোনো উপায় নেই এখান থেকে বেরোনোর। রাগে দুঃখে শরীরখানা জ্বলছে ওর। এমন সব বড় বড় নিজ বিশ্বাসঘাতকদের কাছেই নাকি সে প্রমাণ করতে গিয়েছিল নিজের ধনুর্বিদ্যার দক্ষতা। চোখের সামনে ভেসে উঠছে নটিংহামের বাজারটা, যেখানে একবার নিজের চোখে সে দেখেছিল এক হরিণ চোরের শাস্তি। বেচারা খিদের জ্বালা সহ্য করতে না পেরে মেরেছিল একটা হরিণকে। লোকটা যন্ত্রণা কাতর চেহারা, ব্যথাতুর গোঙানি আর অসহায়ভাবে ছটফট করার দৃশ্যটা খুব ভালোভাবে এখনো স্পষ্ট মনে আছে রবিনের। আজ সেই একই ব্যাপার ঘটতে চলেছে ওর সঙ্গে। ভাবতে গিয়ে শিউরে উঠছে সে বারবার।
বাকি জীবনটা অন্ধ আর পঙ্গু হয়ে বেঁচে থাকার কথা কল্পনাও করা যায় না। বারংবার শরীরের সবটুকু শক্তি দিয়ে হাত পায়ের বাঁধন ছিঁড়ে ফেলতে চাইছে, কিন্তু বৃথা চেষ্টা। বাঁধন আলগা তো হলোই না, বরং আরো আষ্টে পৃষ্ঠে জাকিয়ে বসলো ওর দেহে। আচ্ছা ওস্তাদ, একে এখন শহরে নিয়ে যাব কিভাবে? সেটাই আমিও ভাবছি। তুমি বরং এক কাজ করো, ওই যে আসার পথে এখান থেকে 8 মাইলের মতো দূরে জনাথন এক্স স্যাক্সন কাঠুরেকে কাঠ কাটতে দেখেছিলাম না? যাও, দৌড়ে গিয়ে ওদের ডেকে নিয়ে এসো, আর ওদের ওই টানা গাড়িটাও সাথে করে আনতে বলবে। যাও। দলপতির কথা শুনে ছুটে গেল রক্ষীটা। খানিক বাদেই ফিরে এলো টানা গাড়িটা সহ কাঠুরেদের নিয়ে। এই যে কাঠুরেরা, শোনো, কাজ দিচ্ছি, তাড়াতাড়ি হাত চালাও, মুখে কিন্তু কোনো কথা হবে না, মনে থাকবে তো? এখন চলো, তোলো ওই ব্যাটাকে তোমাদের গাড়িতে, তারপর শহর পর্যন্ত টেনে নিয়ে চলো। 3 জন কাঠুরেদের মধ্যে 2 জন সভয়ে দ্রুত এগিয়ে এলো দলপতির হুকুম পালন করতে, কিন্তু 3য় জন এগিয়ে এলো অনেকটা যেন ইচ্ছের বিরুদ্ধে। এদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত গরিব ঘরের লোকেরা। প্রথম 2 জন বৃদ্ধ হলেও এই 3য় জন বছর 30-এর শক্ত সমর্থ যুবক। কোনো রকম টু শব্দটাও করল না ওরা। 3 জন মিলে ধরাধরি করে রবিনকে টানা গাড়িতে তুলে নিয়ে চলল শহরের দিকে। আধ মাইলের মতো পথ গিয়ে একটা এবড়ো খেবড়ো রাস্তায় উঠল টানা গাড়িটা। জোরে ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছে এখন। টালমাটাল রাস্তায় বারবার কাত হয়ে যাচ্ছে এদিক আর ওদিক। রবিনের চামড়াবন্দি শরীরটা অসহায়ভাবে গড়িয়ে গিয়ে একবার ধাক্কা খাচ্ছে গাড়ির এদিকে, আরেকবার ওদিকে। আর সেটা দেখে অট্টহাসিতে ফেটে পড়ছে সব জঙ্গল রক্ষীরা। হঠাৎ কি মনে হতেই একজন রক্ষী এক লাফে সামনে এগিয়ে এলো। নিজের ধনুকটা মাথার উপর তুলে প্রচণ্ড জোরে কষিয়ে দিল যুবক কাঠুরেটার কাঁধের উপর। এই বেটা হারামজাদা, ঠিক মতো টানতে পারছিস না গাড়িটা? নবাবজাদা নাকি, গতর চলে না? কথাগুলো বলে আচমকা কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল যুবকটার ঘাড়ে মাথায়। অহেতুক অপমানে আর অযথা গায়ে হাত তোলায় নিমেষে রাগে অন্ধ হয়ে গেল যুবক কাঠুরেটা। চট করে তার ডান হাতটা চলে গেল ওর কোমরে গোজা ছোড়াটার বাটের উপর। কিন্তু তখনই এক বৃদ্ধ কাঠুরে ওকে থামিয়ে দিয়ে কিছু একটা বলতেই সে অস্ত্র থেকে সরিয়ে নিল হাতটা। বৃদ্ধ বলল, উইল, মাথাটা ঠান্ডা রাখো বাছা। আমি বলছি, তুমি শান্ত হও। এই রক্ষীদের রাগানোটা ঠিক না। আমরা কিচ্ছু করতে পারবো না এদের বিরুদ্ধে। শান্ত হও, শান্ত হও তুমি। এই ছোড়া, শুনলি বুড়োটা কি বললো? আমাদের রাগিয়ে দিলে কিন্তু সত্যি তোরও খবর আছে। এই দেখেছিস তো এই বন্দিকে, ঠিক এমন অবস্থা হবে তোরও। তাই চুপচাপ চল, জান প্রাণ দিয়ে টান গাড়িটা, তেজ দেখানো হচ্ছে আবার। এই বলে আক্রোশ ভরে রক্ষীটা আবারও 2-3 বার কিল ঘুষি চালালো তরুণ কাঠুরেটার পিঠ লক্ষ্য করে। কিন্তু এবারে আর কিছু প্রতিক্রিয়া করল না সে। পিঠ বাঁকা করে ঘাড় গুজে সহ্য করে নিল আঘাতগুলো। একান্ত বাধ্য চাকরের মতন আবার টানতে শুরু করলো গাড়িখানা। কিন্তু রবিন এক মুহূর্তের জন্য হলেও কোনো মতে মাথা তুলে লক্ষ্য করলো অন্য কিছু। একটা ধিকি ধিকি আগুনের ফুলকি, যেটা ধক ধক করে এক নাগারে জ্বলছে যুবকটার তীক্ষ্ণ 2 চোখে। বেশ অনেক দূর এগোনোর পর একটা বাঘ ঘুরতেই দেখা গেল ছোট্ট একটা গ্রাম। সেখানে একটা বাড়ির দরজার দুপাশে লতা ঝোপ দিয়ে সাজানো। আরে ওস্তাদ, এই দেখো সরাইখানা। এখান থেকে 2 ঢোক মদ খেয়ে নিলে কেমন হয়? শুকনো গলাটা ভিজিয়ে নেওয়া যায় একটু, কি বলো তোমরা? এক বাক্যে রাজি হয়ে গেল বাকি সবাই। ছোট্ট সরাইখানার সামনে থামানো হলো টানা গাড়িটা। একজন ভিতরে গিয়ে সকল রক্ষীদের জন্য মদ দিতে বলে এলো। কিছুক্ষণের মধ্যে মদও চলে এলো। সরাইখানার সামনে সেগুলো হাতে নিয়ে দাঁড়িয়েই গল্পগুজব করছিল রক্ষীরা। এমনই সময় ওদের একজন চেঁচিয়ে উঠল, ওই দেখো দেখো, কারা আসছে!
রক্ষীটার কথা শুনে সবাই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল আরও 5 জন জঙ্গল রক্ষী এগিয়ে আসছে এদিকে, আর তাদের ঠিক সামনে সামনেই হাঁটছে 2 জন হাত বাঁধা লোক। ও দারুণ ব্যাপার তো, ওরাও দেখি 2 জনকে ধরেছে, তাহলে মোট হলো 3টে। হ্যাঁ, খুশিতে নাচবি আজ শরীফ। কিন্তু ওরা ধরলো কিভাবে ওদের? আর কৌতূহল সংবরণ করতে না পেরে রক্ষী দলপতি এগিয়ে এলো আগত জঙ্গল রক্ষীদের কাছে। সবাই জানে এই জঙ্গলেই কোথাও একটা কিছু দুর্ধর্ষ দস্যু ঘাপটি মেরে লুকিয়ে থাকে। সুযোগ বুঝে রাজার হরিণ মেরে খায়, পথিকদের সর্বস্ব লুট করে। কিন্তু আজ পর্যন্ত ওদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সুতরাং এই 2 জন কিভাবে ধরা পড়ল সেটা জানার আগ্রহে দলপতি দেখা দেখি বাকি রক্ষীরাও এগিয়ে গেল সামনের দিকে। পিছনে পড়ে রইল বন্দি রবিন। পুরু চামড়ার বাঁধন থেকে মুক্তি তো দুরস্ত, নড়াচড়া করারও ক্ষমতা নেই তার। সুতরাং তার পালানোর পরোয়া কেউ করল না। বাকি থাকলো 3 কাঠুরে। ওদের মতন ভীতু চাকরদের ক্ষমতাও হবে না আদেশ ছাড়া 1 পা এগোনো। কাজেই এদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজনই বোধ করল না কেউ। কিন্তু পর মুহূর্তেই দেখা গেল দৃশ্যপটটা পাল্টে যাচ্ছে। রক্ষীগুলো একে একে সব এগিয়ে যেতেই এদিক ওদিক তাকিয়ে এক ছুট লাগালো সেই বৃদ্ধটা যে একটু আগে তরুণ কাঠুরেটিকে উত্তেজিত হতে বারণ করেছিল। পাশের 2টো বাড়ির মাঝখানে সরু গলিটা দিয়ে চাপা পায়ে দৌড় দিল সে। ওদিকে আরেক বৃদ্ধ কাঠুরে তখন বোকার মতন হাঁ করে চেয়ে আছে রক্ষীদের দিকে। ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে, সেটাও তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার কখনো কখনো নিজেও হাসছে। কিন্তু টের পেয়েছে তরুণ কাঠুরেটা, মানে উইল। কিছুক্ষণের জন্য সে বিমূঢ় হয়ে গেলেও চটকা ভাঙতে সেও ছুটল পিছন পিছন। চাপাসরে ফিসফিসিয়ে বলে উঠল, দাঁড়াও বাবা, আমি আসছি। ছেলের গলা বৃদ্ধর কানে না গেলেও রবিন শুনতে পেল। সে বুঝল এই 2 জন বাপ ছেলে। তার সঙ্গে সঙ্গে ওর চোখে ফুটে উঠেছে কাতর আর্তনাদ। যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল উইল। পিছন ঘুরে তাকালো রবিনের দিকে। কোনো মতে ঘাড়খানা উঁচিয়ে সেও তখন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে উইলের দিকে। নিঃশব্দে সে যে কি মিনতি করছে তার বুঝিয়ে বলে দিতে হবে না উইলকে। চটজলদি ঠেলাগাড়িটার পাশে বসে পড়ে পরনের কাপড়ের খুঁট থেকে ছোড়াটা বের করে ঘ্যাঁচ করে রবিনের দেহের সমস্ত বাঁধন কেটে ওকে মুক্ত করে দিয়ে ছুট লাগালো সে। রবিনের তুন ভরা তীরধনুক রাখা ছিল গাড়িটি একপাশে। সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তার অপরাধের প্রমাণ হিসেবে শেরিফকে দেখানোর জন্য। চট করে সেগুলো তুলে নিয়ে রবিনও ছুটল উইলের পিছন পিছন। এদিকে উইল ততক্ষণে বেশ অনেকটা রাস্তা এগিয়ে গেছে। প্রাণপণে দৌড়চ্ছে সরু রাস্তাটা ধরে। পিছন ফিরে একবার দেখল দ্বিতীয় বৃদ্ধটা তখনও ওদিকে আনমনে তাকিয়ে আছে। আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল সে, হব হব, দৌড়াও, পালাও এখান থেকে, হব। আচমকা চিৎকার করে তার নাম ধরে কেউ ডাকাতে চমকে উঠে এদিকে তাকালো হব। নিমেষেই মুখটা হা হয়ে গেল ওর। সঙ্গী সাথী সব হাওয়া হয়ে গেছে বুঝতে পেরে কিংকর্তব্য বিমূঢ়ের মতন দাঁড়িয়ে থাকলো সে। দূরে দৌড়তে দৌড়তে তখনও চেঁচিয়ে যাচ্ছে উইল। কিন্তু হায়, দুর্ভাগ্যবশত ওর এই চিৎকারটা এবার রক্ষীদেরও কানে পৌঁছালো। ব্যাপার বুঝে আক্রোশে আরক্ত হয়ে উঠল দলপতির চোখ দুটো। চেঁচিয়ে বলে উঠল, এই পালাচ্ছে ওরা, বন্দিগুলো পালালো, ধরো সবাই ওদের। আমার ওদের সব কটাকে চাই, সে জীবিত হোক বা মৃত, ধরে আনো তাড়াতাড়ি। তোদের এত বড় সাহস, দাঁড়া দেখাচ্ছে মজা। রাগে ফুঁসছে তখন দলপতি। এতক্ষণে একটা তীর সে লাগিয়ে ফেলেছে নিজের ধনুকে, কান পর্যন্ত টেনে এনেছে ছিলাটা। ওদিকে এতক্ষণে চটকা ভাঙতেই দৌড়তে শুরু করেছে হব। এখন প্রাণপণে ছোটা ছাড়া কোনো উপায় নেই, কেননা সে যদি পালাবার চেষ্টা নাও করে তবুও রক্ষীরা রাগে ক্ষোভে মেরে ফেলবে তাকে। অগত্যা কোনো মতে দৌড় দিল সে। কিন্তু সে তো বুড়ো মানুষ, সুতরাং তার শরীরে অত বল কোথায়? আর ঠিক তখনই তার আড়ালে সরে যাওয়ার আগেই প্রচণ্ড বেগে ছুটে এলো একটা তীর। এসে বিঁধল বুড়ো কাঠুরে হবের পিঠে। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সে। তার শরীরটা নড়ছে না, তীর তীর করে কেবল কাঁপছে ওর পিঠে বেঁধে থাকা তীরটা।
ছোট্ট একটা শান বাঁধানো রাস্তায় এসে পৌঁছালো রবিন। দেখতে পেল ওপাশের একটা কাঠের দেয়াল টপকাচ্ছে উইল, কিন্তু উইলের বাবাকে আর দেখা যাচ্ছে না। আর অপেক্ষা না করে দৌড়ে গিয়ে দেয়াল টপকে গেল রবিন। সামনে বেশ কিছু দূর বিস্তৃত খোলা মাঠ, তারপরই জঙ্গল। ওই তো সামনের দিকে ছুটছে বুড়োটা, আর তার কিছুটা পিছনেই ওর ছেলে উইল। পিছন ফিরে তাকিয়ে রবিনের উদ্দেশ্যে চাপা গলায় বলল, এদিকে এদিকে। রবিন ছুটতে থাকলো উইলের ইঙ্গিত অনুসরণ করে। মিনিট 10 দৌড়ে একটা জলা মতন জায়গায় এসে পৌঁছল ওরা তিনজন। জলাটা বিপজ্জনক, চোরা কাদায় ভর্তি, মুহূর্তের অসতর্কতায় প্রাণ যেতে পারে। তাই খুব সাবধানে পা ফেলে বৃদ্ধের পিছন পিছন ওপারের শক্ত জমিতে উঠল ওরা দুজন। এখানে থামলেও চলবে না, আরেকটু এগোতে হবে। এই ভেবে আরও কিছু দূর এগিয়ে চলল ওরা। একটা সময় বেশ অনেকটা দূর চলে এসেছে দেখে একটা বিরাট গাছের নিচে বসে পড়ল বৃদ্ধ। প্রচণ্ড হাঁপাচ্ছে সে। একটু বিশ্রাম না নিয়ে আর এক পাও এগোনো সম্ভব না তার পক্ষে। কোথায়? হবার বেঁচে নেই, বড্ড দেরি করে ফেলেছিল। শেষ একবার পেছনে ঘুরে দেখলাম একটা তীর এসে ওর বুকে বিঁধল। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। ওই রক্ষী দলপতি ছুড়ল তীরটা। একটা দুঃখের আবেশ ছড়িয়ে পড়ল বৃদ্ধের মুখে। মাথাটা নামিয়ে নিয়ে বলল, ওদের সামনে পড়লে আমাদেরও ওই একই অবস্থা হবে। ওয়েল যখন ছোড়াটা হাতে তুলে নিতে যাচ্ছিল, আমি তো ভেবেছিলাম তখনই ওরা মেরে ফেলবে আমাদের। হয়তো বাঁচিয়ে রেখেই আরো নৃশংস শাস্তি দেবে বলেই কিছু বলল না তখন। বড় নিষ্ঠুর লোক ওরা, ভীষণ নিষ্ঠুর। শুধুমাত্র তোমার বারণেই আমি চুপ করে গেলাম বাবা, নইলে ওরকম অন্যায়ভাবে গায়ে হাত তোলা আমি কিছুতেই বরদাস্ত করতাম না। সবে নিয়তি রে, সবে নিয়তি। একসময় আমরাই ছিলাম জমির মালিক, নরম্যানরা অন্যায়ভাবে দখল করে নিল আমাদের সব কিছু। এখন এমন অবস্থা, রাস্তায় পড়ে থাকা পশুদের চেয়েও খারাপ। কিন্তু এসব যা ঘটে গেল, এরপর তো আমাদের গ্রামে ফেরা সম্ভব নয়। লুকিয়ে থাকতে হবে আমাদের জঙ্গলের মধ্যে, নইলে গ্রাম থেকে ধরে নিয়ে এসে পলাতক আসামির তকমা লাগিয়ে শুলে চড়াবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো উইল, আমি জানি না। মানে আমাকে মুক্ত করে দিয়ে তুমি আমায় ঋণী করে দিলে। বিশ্বাস করো, আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম ওরা আমাকে শুধু শুলে চড়িয়েই ক্ষান্ত হতো না, নটিংহ্যামে গিয়ে আমার আরও খারাপ অবস্থা করে ছাড়তো। তুমি না থাকলে আমি মারা পড়তাম। অসংখ্য ধন্যবাদ উইল, অনেক অনেক ধন্যবাদ। ও কিছু না, গরিব হতে পারি কিন্তু বিবেকবোধ ওদের চাইতে অনেক বেশি রয়েছে। কিন্তু ভাই, তুমি ওদের হাতে পড়লে কি করে? কি দোষ করেছিলে তুমি? উইলের প্রশ্নের উত্তরে সবটা খুলে বলল রবিন। পুরোটা শুনে ভুরু কুঁচকে গেল বাপ ছেলের। কি নিষ্ঠুর, কি ভয়ঙ্কর ওরা! ওরা এইভাবেই কৌশল করে একের পর এক ফাঁদে ফেলে চলেছে আমাদের সবাইকে। আমাদের সকলকে মেরে ফেলাই ওদের একমাত্র উদ্দেশ্য। আমরা এখন ওদের নাগালের বাইরে, আর যতদিন পারা যায় এভাবেই আমাদের চেষ্টা করতে হবে ওদের ধরা ছোঁয়ার বাইরে থাকার। এসো এসো আমার সাথে, চলো দেখি কোনো নিরাপদ আশ্রয় মেলে কিনা। কিন্তু ওরা দুজন না, মানে ওই বাকি দুজন বন্দির জন্য না আমার খুব খারাপ লাগছে। নটিংহ্যামে যে ওদের সঙ্গে সাংঘাতিক কিছু ঘটবে তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সে আর বলতে, ওরাও কিন্তু আমাদের মতনই স্যাক্সন। নরমানদের অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ওদের দস্যুবৃত্তির কাজ করছে। কি হাস্যকর ব্যাপার না! সব হারালাম আমরা। কিছুজন অত্যাচারে টিকতে না পেরে চলে গেল জঙ্গলে আশ্রয় নিতে। কি জীবন! এভাবে দিনের পর দিন জঙ্গল রক্ষীদের তাড়া খেয়ে বনে বাধারে পালিয়ে বেড়াচ্ছে ওরা। কারণ ওরা সকলে দস্যু, আর ধরা পড়লেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি।
আচ্ছা আচ্ছা, ওদের জন্য কি আমরা কিচ্ছু করতে পারি না উইল? মানে মানে ধরো ধরো ওরা যে পথে নটিংহ্যাম যাবে, সেখানে ওদের আগেই কি অন্য কোনো পথে পৌঁছানো সম্ভব? তা হয়তো সম্ভব, কিন্তু তাতে কিছু লাভ হবে কি? অতজন সশস্ত্র জঙ্গল রক্ষীর বিরুদ্ধে তুমি একা কী বা করতে পারবে? তুমিও কিন্তু ওদের মাঝ থেকে একাই সাহস করে আমাকে মুক্ত করলে। যাই হোক, ঠিক কি করতে চাই সেটা যদিও আমার নিজের কাছেই পরিষ্কার নয়, তবে তবে ওদের মুক্ত করার জন্য আমার ভিতরটা না প্রচণ্ড ছটফট করছে। ওরা যদি প্রাণের দায়ে দস্যু হয়ে থাকে, তো ওইসব শাসকরাও ক্রূর বর্বরের দল। তীর ধনুকে আমার হাত বেশ ভালোই। আগে যাই তো, তারপর একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। ঠিক বলেছ রবিন, চলো আমিও যাব, পথ দেখিয়ে নিয়ে যাব তোমাকে। বাবা, তুমি চলে যাও আমাদের সেই জায়গায়। ওই বুড়ো ওক গাছটার নিচে দেখা হচ্ছে খুব শিগগিরই। কোনো রকম উচ্চবাচ্য করল না বৃদ্ধ, কারণ সে জানে ও পারবে। সময় নষ্ট না করে এক লাফে এগিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ কাঠুরে। এদিকে অন্য পথ ধরে রবিনও রওনা হলো উইলের পিছন পিছন। মিনিট 15 মধ্যে জঙ্গলের মাঝ বরাবর এগিয়ে সেই ছোট্ট গ্রামটার কাছে এসে পৌঁছালো রবিন আর উইল। রাস্তার ধারের একটা ঝোপের আড়াল থেকে উকি দিতেই দেখা গেল সামনে দিয়ে রক্ষীরা হেঁটে আসছে, সঙ্গে বন্দি দুজন। না, ঠিক সময়ই আসা হয়েছে। তবে টানা গাড়িটা পড়ে আছে যেখানে ছিল সেখানেই। তারই পাশের দিকে রাস্তার উপর উপুর হয়ে পড়ে আছে হতভাগ্য হবের মৃতদেহ। হয়তো আর কিছুক্ষণ পর কোনো জঙ্গলি হিংস্র জানোয়ার এসে ছিঁড়ে কুড়ে নাশ করবে তার নিথর দেহটাকে। এই বর্বরতার প্রতিশোধ আমাদের নিতেই হবে উইল। ওদের ছেড়ে দেওয়া কোনো মতেই চলবে না। আচ্ছা আচ্ছা, এই রাস্তা কোন দিকে বাঁক নিয়েছে বা কোন কোন এলাকার মধ্যে দিয়ে শহরে পৌঁছেছে, সেটা তুমি আমায় ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে? রাস্তা তো আমি চিনি, কিন্তু ঠিক কেমন ধরনের জায়গা তুমি চাইছো? লুকিয়ে গা ঢাকা দেওয়া যাবে এমন? না না না, ঠিক লুকিয়ে নয় উইল। এই ধরো এমন কোনো বিস্তৃত সমতল জমি যেদিকে চোখ গেলে কেবল ফাঁকা বই, আর কিচ্ছু মনে হবে না জঙ্গলরক্ষীদের। ওরা ভাবতেও পারবে না যে সেখানে আমরা বা অন্য কেউ লুকিয়ে থাকলেও থাকতে পারে। আর ঠিক সেই সুযোগটাই আমরা নেব। লক্ষণ বুঝে ঝাঁপিয়ে পড়বো ওদের উপর। আমি জানি এরকম একটা জায়গার খোঁজ। চলো তাহলে, দেরি কিসের, যাওয়া যাক এবারে। হ্যাঁ চলো, তবে এটা মনে রেখো, যেভাবেই হোক আমাদের কিন্তু ওদের আগে পৌঁছতেই হবে। আর কথা না বাড়িয়ে সাপদের মতন জঙ্গলের মধ্যে দ্রুত পায়ে এগোলো ওরা। যখন পৌঁছালো তখন খোলা জায়গাটার ঠিক মাঝখানে পৌঁছে গেছে রক্ষীদের দলটা। সন্তর্পণে মুখ বাড়িয়ে অপেক্ষা করছে দুজনেই। আচমকাই রবিন ফিসফিসিয়ে বলে উঠল, তুমি এইখানে অপেক্ষা করো উইল, আমি গেলাম। এই বলে উইলকে কিছু বলার সুযোগ না দিয়েই রবিন খোলা জায়গায় বেরিয়ে এলো। খবরদার, আর এক পাও এগোবে না। বন্দীদের এখনই ছেড়ে দাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রক্ষীরা আশ্চর্য হয়ে গেল। কি দেখছে ওরা? এটা এ কি ওদের চোখের ভুল? যে কিনা একটু আগেই ওদের হাতে বন্দী হয়ে কাতরাচ্ছিল, সে পালিয়ে গিয়েও আবার ফিরে এসেছে। দুঃসাহস আর কাকে বলে? সামনে একা দাঁড়িয়ে এতগুলো লোককে ধমকি দিচ্ছে ওই একরত্তি যুবক। রক্ষী দলপতির তো বেজায় হাসি পেল, কিন্তু কোনো জবাব করল না সে। এই ছোড়া জঙ্গলের আড়ালে আবার পালিয়ে যাওয়ার আগেই যা করার ওকেই করতে হবে। পিঠ থেকে ধনুকটা নামালো সে, একটা তীর গলিয়ে গায়ে সব জোর দিয়ে টানল ছিলাখানা, তারপরেই ছেড়ে দিল। কিন্তু দূরত্বটা অনেক বেশি থাকায় রবিনের কাছে পৌঁছালো না সেটা। 20 গজ মতন জায়গায় মাটিতে গিয়ে বিঁধল। এবারে রবিন তার তুন থেকে তুলে নিল একটা তীর, গলিয়ে ফেলল ধনুকের গায়ে। টান দিতে ঝংকার তুলে তীরটা সবেগে বাতাস কেটে বেরিয়ে গেল। ভয়ঙ্কর আর্তনাদ করে মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল রক্ষী দলপতি। 2 হাতে প্রাণপণে টেনে বার করার চেষ্টা করছে গলা দিয়ে ঢুকে ওপাশ দিয়ে আধ হাত বেরিয়ে যাওয়া তীরটা। ব্যাপার দেখে বাকি রক্ষীরা হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে। এর আগে তারা এমন দৃশ্য কখনো দেখেনি। অবাক বিস্ময়ে দেখছে সবটা, কারোর মুখে কোনো কথা নেই। এমনি করে একে একে যদি সকলে মারা পড়তে না চাও, তাহলে এক্ষুনি ছেড়ে দাও বন্দীদের। কারোর কোনো নরণচরণ নেই দেখে এবারে রবিন দ্বিতীয় তীরটা ছুড়ল।
যে দুজন রক্ষী একজন বন্দির হাত ধরে রেখেছিল দুপাশ থেকে, রবিনের দ্বিতীয় তীরটা সোজা এসে বিঁধল ওদের একজনের কাঁধে। সঙ্গে সঙ্গে উড়ে এলো আরেকটা তীর, আমূল গেঁথে গেল দ্বিতীয় রক্ষীর কাঁধে। ওরা দুজনও লুটিয়ে পড়ল মাটিতে, যন্ত্রণায় কাতরাচ্ছে কাটা ছাগলের মতন। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। বাকি জঙ্গল রক্ষীরা বুঝল বন্দীদের জোর করে ধরে রাখার চেষ্টা করলে আজ আর কেউ বাঁচবে না। দ্বিতীয় বন্দীকে ধরে রাখা দুই রক্ষী ভয় পেয়ে পিছনে চম্পট দিল। সেই দেখা দেখি বাকিরাও ছুটল। যে যেদিকে পারল রবিনের অব্যর্থ লক্ষ্য থেকে বাঁচতে দৌড় লাগালো। কেউ চেষ্টাও করল না পাল্টা তীর ছোড়ার, কারণ জানে ওরা বিফল হবে। দারুণ উত্তেজনায় ঝোপের আড়াল থেকে ততক্ষণে বেরিয়ে এসেছে উইল। সোল্লাসে বলে উঠল, পালাচ্ছে পালাচ্ছে! কি আশ্চর্য রবিন, কি অসাধারণ লক্ষ্যভেদ তোমার। আচ্ছা, এবারে বরং আমরা কাজটা সেরে ফেলি। এই বলে কোমর থেকে ছোড়াটা টান দিয়ে বের করে নিয়ে ছুটল সে বন্দীদের দিকে। বাঁধন মুক্ত করে ওদের সাথে নিয়ে ফিরে এলো রবিনের কাছে। সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দী দুজন যেন এখনো ঘোরের মধ্যে রয়েছে। আসন্ন ভয়ঙ্কর মৃত্যুর শাস্তি থেকে যে ওরা এভাবে রেহাই পাবে, এভাবে ওদেরকে কেউ বাঁচাতে আসবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ওরা। হাজার বার কৃতজ্ঞতা জানালো রবিনকে ওরা, বারবার মাথা নত করে অভিবাদন জানালো। রবিনের পায়ে লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে ধন্যবাদ দিতে থাকলো। সবই তো হলো রবিন, কিন্তু এবারে কি? জঙ্গল রক্ষীরা তো নির্ঘাত আরও সংখ্যায় রয়েছে। আমাদের খুঁজতে খুঁজতে তারা এলো বলে। প্রথমবার তোমার মারমুখী ধনুকের কাছে পরাস্ত হলেও ওরা এবারে যদি ঝাঁকে ঝাঁকে আসে, তাহলে তুমি কি পারবে একা সামলাতে? সে তো অসম্ভব ব্যাপার। আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদের এখনই এখান থেকে সরে পড়া উচিত। সম্মতি সূচকভাবে মাথা নাড়িয়ে রবিন পা বাড়ালো এগোনোর জন্য। পূর্বের মতো উইল পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা হাঁটা পথ পেরিয়ে একটা বিশাল ওক গাছের কাছে আসতেই ওরা দেখল উইলের বাবা বসে আছেন সেখানে। উইল সবটা বলতেই সে বলল, এ তল্লাটে আর এক মুহূর্ত নয়। জঙ্গলের শেষ প্রান্তে আমার মেয়ের বাড়ি, ওখানেই আমরা গা ঢাকা দেবো এরপর। উইল 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 কি ভাবছো? আমি যাব না, আমি জঙ্গলেই থাকবো। আজ থেকে রবিন শুধু রবিনই নয়, দস্যু রবিনহুড, আর আমি তার একান্ত অনুগত অনুচর। রবিন আঁতকে উঠল উইলের কথা শুনে। ও দস্যু? রবিনহুড আজ থেকে দস্যু? উইল ভুল তো কিছু বলেনি। সত্যি তো, আজ ও যা যা করলো এরপর হয়তো শেরিফ ওকে দস্যু বলেই আখ্যায়িত করবে। হয়তো ওর মাথার দাম রাখবে কয়েকশো পাউন্ড। রাজার জঙ্গলের রক্ষীদের খুন করেছে ও। এরপর আর স্বাভাবিকভাবে প্রকাশ্যে বেঁচে থাকা ওর পক্ষে অসম্ভব। জঙ্গলে জঙ্গলে এভাবেই একা তাকে ঘুরে বেড়াতে হবে। পেট চালানোর জন্য দস্যুবৃত্তিও করতে হবে হয়তো, কিন্তু এ জীবন তো চাইনি। ওর মতো নির্ভীক ছেলের কি এমনই জীবন প্রাপ্য? বিশাল বিশাল ওক গাছের পাতা দুলছে মৃদু মন্দ বাতাসে। রোদের ঝিলিক পাতার ডগায় ছিটকে এসে যেন স্বচ্ছ ফটিক সৃষ্টি করেছে। চারিদিকে হোলি আর হাইড্রেঞ্জিয়ার সুবিশাল ঝোপঝাড়। নানা নাম না জানা রঙিন ছোট ছোট ফুল ফুটে রয়েছে। মাথার উপর পাখিদের কলতান মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। প্রতিদিনের পরিচিত দৃশ্যগুলোকেই আজ রবিন যেন অন্যরকমভাবে দেখছে। এই বোধহয় তার শেষবারের মতন মাথা উঁচিয়ে নির্ভয়ে প্রকৃতিকে চাক্ষুষ করা। কিন্তু ভেঙে পড়বে না ও। নিজের গুণ বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে আবার প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরবে। আগের মতনই মুক্ত জীবন কাটাবে। আগামীতে যাই হোক না কেন, নটিংহামের কারাগারে বিনা দোষে শুলে চড়ার থেকে এই জীবন ঢের ভালো। নিজেই নিজেকে প্রবোধ দিতে দিতে মনটা যেন হালকা হয়ে গেল ওর। দেখা যাক ভাগ্যে এবারে আর কি কি আছে। হঠাৎই বন্দি দস্যুদের মধ্যে একজন বলে উঠল, আমার নাম মাস। বিশ্বাস করো, আমাদের দলে যারা যারা আছে তারা প্রত্যেকেই সাহসী। মরার ভয় তাদের নেই বলেই তারা সকলে আজ এই পথে। কিন্তু তোমার মতন বয়সের কাউকে আমি এত দৃঢ় ও নির্ভীক মনোভাবাপন্ন হতে দেখিনি। তুমি আমাদের সঙ্গে যাবে রবিন, আমাদেরই মতন একজন হবে তুমি। 10-এর লাঠি 1-এর বোঝা। রবিন খুব ভালোভাবেই জানে এই অবস্থায় একা বাঁচার চাইতে সঙ্গবদ্ধ হয়ে দলের মধ্যে থাকাটা অধিক নিরাপদ। তাছাড়া কত কিছু শেখা যাবে।
কত নতুন মানুষের সংস্পর্শে আসা যাবে। এরকমই একটা জীবন তো চেয়ে এসেছে বরাবর। রাজি হয়ে গেল রবিন, আর দেরি না করে প্রস্থান করল ওরা। ঘণ্টা 3 অবিরাম হাঁটার পর বিরাট এক রডোডেন্ড্রন গাছের নিচে খানিকটা পরিষ্কার জায়গায় এসে মাছ দাঁড়িয়ে পড়ল। ওর কোমরে ঝোলানো ছিল একটা ছোট্ট শিঙা। সেটা নিয়ে তাতে ফু দিল। সাথে সাথেই প্রতি উত্তর হিসেবে অন্য প্রান্ত থেকে আরেকটা শিঙার শব্দ শোনা গেল। কিন্তু কই, কাউকে তো দেখা যাচ্ছে না। মাছ ইশারা করে আবার হাঁটতে বলল সকলকে। মোটামুটি আরও 300 গজ মতন এগোতেই দেখা গেল একটা পাথরের দেয়ালের পাশে বেশ খানিকটা ঝোপের অংশ কেটে পরিষ্কার করা হয়েছে। মাছ সেদিকে পা বাড়াতেই ভেতর থেকে শোনা গেল একটা কড়া কণ্ঠ। ওদের পরিচয় জানতে চাওয়া হলে মাছ সবটা বলল। মাছের গলা শুনে আড়াল থেকে একটা বলিষ্ঠ চেহারার লোক বেরিয়ে এলো। তার পিছন পিছন আরও জনা 6 তাগড়াই চেহারার লোক। এদের সবারই হাতে তীরধনুক। দেখতে পাচ্ছ তোমরা? মাছ আর হোয়াট, ওরা ওরা ফিরে এসেছে। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। বন্দি দশা থেকে কিভাবে তোমরা ফিরলে? এটা সম্ভব কি করে? দাঁড়াও দাঁড়াও, সব বলছি। সবাই থামো তোমরা। আমরা সত্যিই ভাবিনি আর কখনো মুক্ত জীবন ফিরে পাব। এই যুবক উদ্ধার করেছে আমাদের। এর মতো নির্ভীক, দৃঢ়চেতা, লড়াকু যোদ্ধা আমি আগে কখনো দেখিনি। এই বলে মাছ সবটা খুলে বলল ওদের। শুনে হাঁ হয়ে গেল ওদের মুখ। কোনো সাধারণ মানুষ যে রাজার রক্ষীদের বিরুদ্ধে এভাবে রুখে দাঁড়াতে পারে তা ওদের কল্পনাতীত। ওরা না হয় প্রাণের দায়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় আগ্রাসী হয়ে উঠেছে, কিন্তু এ তো নিতান্তই যুবক, যা সারাটা জীবন পড়ে আছে সামনে। যাদের সে চেনে না তাদের জন্য এমনভাবে জান প্রাণ লড়িয়ে দিল নির্দ্বিধায়। না, এ কোনো সাধারণ ছেলে হতে পারে না। এ একদিন অনেক অনেক বড় হবে, হবে সমাজের সব সেরা ত্রাতা। সন্ধ্যার পর সবাই উল্লাসে মেতে উঠল। বিশেষ উপায়ে প্রস্তুত করা মদ আর হরিণের মাংস দিয়ে চুটিয়ে খাওয়া দাওয়া হলো। গল্পগুজবের মাঝে হঠাৎই মাছ বলে উঠল, তোমাদের নিশ্চয় মনে আছে, গত রাত্রেই আমাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করার কথা উঠেছিল। নেতা ছাড়া সঠিকভাবে দল এগিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই না? কি বলো তোমরা? একদম ঠিক। আমাদের সকলের ইচ্ছা যে তুমি আমাদের নেতৃত্ব দাও। সুতরাং মাছ, তুমি আমাদের। সেটা আর হয় না। আমার ত্রাতা যে, সে আমার মাস্টারও বটে। আজ আমি তার দেখা পেয়েছি। তাই নেতা হিসাবে আমি আমাদের দলের নতুন সদস্য রবিন হুডের নাম প্রস্তাব করছি। আমি রাজি। আমি ওয়াট ড্যাংলি, এই দলের খুব পুরনো এক সদস্য। আমি মাছের এই প্রস্তাবকে সম্পূর্ণ সমর্থন করছি। তোমাদের মধ্যে যদি কেউ অরাজি থাকো তাহলে এগিয়ে এসো। আমার একটা কথা ছিল মাছ। বলো জন, কি কথা? কাল তো আমরা ঠিক করেছিলাম নেতা সেই হবে যে আমাদের মধ্যে তীরন্দাজিতে সবচেয়ে সেরা, যেটা কিনা তুমি ছিলে। এটা তোমারই বক্তব্য ছিল। সকলেই সমর্থন করে, এমনকি আমিও। সেদিক থেকে বলবো রবিনই যথাযোগ্য। ইংল্যান্ডের সেরা ধনুর্বিদ নিঃসন্দেহে রবিনই। সে তো কেবল তোমাদের কাছে শুনলাম। তোমার ওয়াটকে ও বাঁচিয়েছে, তাই তোমরা ওর প্রতি অনুগত হয়ে গিয়ে চাইছো আমাদের দলপতি করতে, যাকে কিনা আমরা সকাল থেকেও চিনতাম না। সেখান থেকে এভাবে। তুমি কি আমাদের কথা অবিশ্বাস করছো জন? আমরা কেনই বা মিথ্যে বলতে যাব? ওয়াট আমি বলিনি তোমরা মিথ্যা বলছো। আমি কেবল। দাঁড়াও, বিষয়টা যখন আমাকে তোমাদের নেতা বানানো নিয়ে, তখন আমিও কিছু বলতে চাই মাছ। এই সম্মানীয় পদটা যেটা তোমরা আমাকে দিতে চাইছো, সেই যোগ্যতাটা তো অর্জন করার বিষয়, নাকি চাপিয়ে দেওয়ার। সুতরাং সর্বসমক্ষে নিজের দক্ষতার প্রমাণ না রেখে আমি কোনোভাবেই একচ্ছত্র ক্ষমতা গ্রহণ করতে পারি না। হেলসি ভুল কিছু বলেনি। তোমাদের মধ্যে যখন শ্রেষ্ঠ তীরন্দাজকে নেতা বানানোর কথা হয়েছিল, তখন তাই হবে। কাল সকালে আমরা প্রত্যেকে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে তীর ছুড়ব। যে জিতবে তাকেই নেতা হিসেবে মনোনয়ন করবে। রাজি? রাজি 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 রাজি।
রাতের খাওয়া শেষ করে সকলে শুয়ে পড়ল। সকালে উঠেই সবাই মিলে একটা ফাঁকা জায়গায় একটা নির্দিষ্ট লক্ষ্যস্থল ঠিক করল। ঠিক যেমন দূরত্বে ওরা তীর ছুটতে অভ্যস্ত, কিন্তু রবিন আপত্তি জানিয়ে লক্ষ্যস্থলটা আরও দূরবর্তী করতে বলল, যাতে নির্দিষ্টভাবে সেরা সেরা তীরন্দাজ পাওয়া যায়। রবিনের প্রস্তাবে জন বেশ সন্তুষ্টই হয়েছে বলে মনে হলো। রবিন যদি সহজেই নেতাস্থান দখল করতে চাইত তাহলে এ প্রস্তাব রাখত না। সে বলল, বেশ তো, টার্গেটটা তবে তুমি ঠিক করো রবিন, আমরা কেউ কোনো রকম আপত্তি জানাবো না। কি তাই তো? কি বলো তোমরা? জনের কথা মতন রবিন গাছের পাতার ডাল কেটে একটা রিং বানালো। সেটা নিয়ে গিয়ে উইলকে বলল একেবারে শেষ প্রান্তের দিকে ওই বিশাল ওক গাছের ডালে ঝুলিয়ে দিতে। উইল দৌড়ে গিয়ে তাই করল। বেশ, এসো তবে প্রতিযোগিতা শুরু হোক। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই গুঞ্জন উঠল। সকলে তীরধনুক নিয়ে প্রস্তুত। আর হবে কি? তাদের বিস্ময় ভাবি কাটছে না কিছুতেই। যে লক্ষ্য প্রায় দেখাই যাচ্ছে না সেটা ভেদ করবে কি করে? বিফল চেষ্টা করে মান সম্মান খোয়ানোর চেয়ে চেষ্টা না করাই ঢের ভালো। ওরা প্রায় কেউ এগোলোই না। একমাত্র পিছিয়ে গেল না শুধু জন। ওরও সন্দেহ আছে অত দূরে ধনুক যাবে কিনা, কিন্তু বিনা প্রচেষ্টায় পিছপা হবার পাত্র সে নয়। বেশ, তবে প্রতিযোগিতাটা শুরু হোক জন আর রবিনের মধ্যেই। তোমরা দুজনেই 3টে করে ধনুক নিয়ে লক্ষ্য ভেদ করবে। যার জটা লক্ষ্য ভেদ করবে বা সবচেয়ে বেশি কাছে হবে সেই নেতা হিসেবে মনোনীত হবে। জন, তুমি এসো প্রথমে। জনের বলিষ্ঠ দোহারা চেহারা ঋজুভঙ্গিতে শটান দাঁড়িয়ে মাটিতে। পা দুটো যেন গাছের শেকড়ের মতন আঁকড়ে ধরে আছে ভূমি। সে ছিলা পড়ালো ধনুকে, তারপর কানের কাছে তুলল সেটা। দৃষ্টি সোজা তীর বরাবর। যতটা সম্ভব টান দিল তীর দিয়ে। জোরালো টং শব্দ তুলে সেটা সামনের দিকে। কিন্তু হায়, লক্ষ্যের 10 গজ মতন আগে মাটিতে গিয়ে বিঁধল সেটা। দাঁতে দাঁত চেপে আগে গজ গজ করতে করতে ধনুকে পরের তীরটা বসালো সে। টং! না, এটাও গেল না। আর ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছে না। কোনো রকমের তৃতীয় তীরটা ছুড়ল জন। সেটা যদিও ওই গাছটাতেই লাগলো, কিন্তু লক্ষ্যের মালাটার মধ্যে নয়, অনেকটাই নিচে। আমার মনে হয় না এর চেয়ে বেশি কোনো মানুষের পক্ষে অভ্যর্থ লক্ষ্যভেদ সম্ভব। যাকে, এবার তোমার পালা রবিনুট, এসো। সেই সুঠাম দেহভঙ্গিমা, সেই আত্মবিশ্বাসময় চাহনি, পূর্বে সেই একই রকম দৃঢ় দৃষ্টি নিয়ে রবিন দাঁড়ালো ধনুকের তীরটা কান অবধি টেনে। সবারই যেন মনে হলো এই মুহূর্তটাই ওদের প্রত্যেকের জীবন বদলে দেবার জন্য যথেষ্ট। প্রহর যেন ফুরোতেই চায় না। আর ঠিক পরের ক্ষণ মুহূর্ত পেরোতেই টং! রবিনের প্রথম তীর সোজা গিয়ে বিঁধল সেই সুবিশাল ওক গাছের ডালে ঝোলানো মালার মাঝখানে। এখনো খেলা শেষ হয়নি রবিন, আরো 2টো তীর ছোড়া বাকি। জন কথাটা বলতেই রবিন একটু হাসল ওর দিকে তাকিয়ে। তারপর তুলে নিল পরের তীর। আবার ছুড়ল। টং! আবারও অব্যর্থ লক্ষ্যভেদ। আর তার ঠিক পরের তৃতীয় তথা শেষ তীরটাও আটকে গেল রিংয়ের মাঝেই। ওরা প্রত্যেকেই তীরন্দাজিতে দক্ষ। সকলেই দস্যুর তকমা পেয়ে রক্ষীদের নাকের ডগা দিয়ে অনেক অনেক অবিশ্বাস্য কাজ ঘটিয়েছে। কিন্তু আজ রবিন যা করে দেখালো তাতে প্রত্যেকেই মুগ্ধ। একান্ত অনুগত হয়ে উঠল তার প্রতিভার। এ সত্যি সাধারণ ছেলে নয়, যেন এক জাদুকর। এবার কি বলো জন? কি বলো তোমরা সবাই? আমি কি ভুল ছিলাম? আমাদের নেতা হওয়ার যোগ্যতা আছে তো রবিনহুডের? সত্যিই তুমি সঠিক ছিলে মাছ। এমন দক্ষ ধনুর্বিদ্যা আমি প্রথম চাক্ষুষ করলাম। রবিনহুডের নেতৃত্ব মেনে নিলাম আমরা। এখন থেকে ওর কথায় বাঁচবো, ওর কথায় মরবো। বলো সবাই, রবিনহুড জিন্দাবাদ। এবার শপথ অনুষ্ঠানের পালা। একে একে শপথ গ্রহণ করল সবাই। প্রথমে রবিন, তারপরে একে একে মাছ, ওয়াট, জন, উইল, আরও সবাই। তোমরা সকলে আমাকে যা সম্মান দিলে, ভালোবাসা দিলে, তার মর্যাদা আমি সবসময় অক্ষুণ্ণ রাখব।
এই দলের নেতা হিসেবে আমি আমাদের নিয়ম নীতি প্রকাশ করছি। 3টে নীতি আজ থেকে আমরা সকলে মেনে চলব। যাই হয়ে যাক না কেন, দেহের শেষ রক্তবিন্দু অবধি এই 3 নীতিতেই বদ্ধপরিকর থাকব। প্রথম, আজ থেকে আমরা অত্যাচারী নরম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওরা আমাদের নিরীহ সাক্সন ভাইদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে তাদেরকে ভিটেমাটি ছাড়া করেছে। তাদের সব সম্বল লুটে নিয়ে নিজেদের ধনী করে তুলেছে। এসব যেন না ভুলি আমরা। ওরা আমাদের শত্রু, জান প্রাণ লড়িয়ে দেব ওদের বিরুদ্ধে। দ্বিতীয়, আজ থেকে আমরা গরিব বা অভাবী কোনো মানুষের কোনো ক্ষতি করব না, বরং নরম্যান, শেরিফ, ব্যারন, ব্যবসায়ী আর বড় বড় শোষক ধনী ধর্মযাজকদের কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে এদের মধ্যে বিতরণ করব। সব রকমের সাহায্য করব বিপদগ্রস্তদের। তৃতীয়, কোনো নারী, ধনী হোক বা দরিদ্র, নরম্যান হোক বা সাক্সন, যেন আমাদের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বলো এবারে, তোমরা আমার এই 3 নিয়ম মেনে চলতে রাজি আছো? বলো সবাই। চোয়াল শক্ত হয়ে উঠল রবিনের। স্মিত হেসে সকলের দিকে চোখ বোলালো সে। তার রন্ধ্রে রন্ধ্রে দৌড়ে চলা বিপ্লবের উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করলো সকলের মধ্যে। ছড়িয়ে পড়ল নটিংহামের বুক জুড়ে। শুনছিলেন রবিনহুড। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের জানিয়ে দেবে আপনারা এই ধরনের গল্প শুনতে চান কিনা। আমরা শোনানোর জন্য রেডি, বাকিটা আপনাদের হাতে। এ সপ্তাহের মতো বিদায় নিলাম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডাবাজ।